এবং এই 10th অবস্থানে থাকা পুরো দলকে এতটাই প্রেসারে ফেলেছে যে 2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা র্যাঙ্ক 8-এর মধ্যে থেকে, সেটা একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়েছে যে 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার আগের যে কাট অফ ডেডলাইন সেটা হচ্ছে 31 মার্চ 2027 সালেরই 31 মার্চ পর্যন্ত। তার আগে বাংলাদেশ 24টা ওয়ানডে খেলবে, যার প্রথমটা আগামীকাল উইন্ডিজের এগেনস্টে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এবং সেই ম্যাচকে কেন্দ্র করে একগাদা পরিবর্তন বাংলাদেশ 11-এ আসছে। সেই পরিবর্তনের আলোচনা যেমন রয়েছে, একই সাথে উইকেট নিয়ে অনেক আলোচনা রয়েছে। এরকম উইকেট ড্যারেন স্যামি, উইন্ডিজ কোচ, তিনি কখনোই নাকি দেখেন নাই। উইন্ডিজ কোচের এই যে কথা যে তিনি তার ক্রিকেটিং ক্যারিয়ারে এরকম কোনো উইকেট, এত কালো উইকেট কখনো দেখেন নাই, এই টাইপের উইকেট কখনো দেখেন নাই, এটা কিন্তু সবার জন্য একটা বিশাল প্রশ্ন তৈরি করেছে। কারণ এই উইকেটটা ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন নট গামিনী ডিসিলভা, রাদার টমি হেমিং। সো হেমিং এর এই উইকেট কেমন অ্যাটিটিউড করে, বাংলাদেশ আলটিমেটলি উইকেটের ফায়দা, হোম কন্ডিশনের ফায়দা নিবে কি নেবে না, সেই ডিসকাশনটা এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব পাচ্ছে। এবং সেই ডিসকাশন যখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তখন কিন্তু আপনার 11-এর ফরমেশনটা কেমন হবে ডিপেন্ডিং অন দ্য উইকেট, কালকের উইকেটটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করেই তো আপনি আপনার 11কে ফর্ম করবেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলে একগাদা পরিবর্তনের কথা বলছিলাম এবং সেই পরিবর্তনটা একদম টপ থেকে শুরু হতে যাচ্ছে। ওপেনিং এ আমরা শুরুতেই যে ডিসকাশনটা করতে চাই সেখানটায় সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটা, যে আবারও ওপেনিং প্লেয়ার চেঞ্জ হতে যাচ্ছে। আমরা একটা সময় দেখেছি এই গত 2-3 মাসের মধ্যেই যে ইমন এবং তানজিদ হাসান তামিম দে ওয়ার দ্য ওপেনিং পার্টনার্স। তার পরবর্তী সময় আমরা কখনো দেখলাম যে ইমনের সাথে সাইফ, কখনো তামিমের সাথে সাইফ, এরকম কিছু ঘটনার প্রবাহ গেছে। এবং ফাইনালি সৌম্য সরকার, যিনি 2025 সালে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, সেটাতে তিনি 0 করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচে, তাকে ওপেনিং এ সাইফ হাসানের পার্টনার করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামীকালের ম্যাচে সৌম্য সরকার ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11। কেন সৌম্য সরকারের প্রতি আস্থা রাখা হচ্ছে সেটার একটা বড় কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স, মিরপুরের উইকেট, 50 ওভারের ক্রিকেট, এই যে 3টে রিজন বললাম। এবং একই সাথে সৌম্য, বলছিলামই যে 2025-এ মাত্র একটা ম্যাচ খেলেছে, তার আগের যে ম্যাচেস গুলো ছিল সেই 6 ম্যাচের পরিসংখ্যানও যদি বলি, এই মুহূর্তের তানজিদ হাসান তামিম অথবা পারভেজ হোসেন ইমনদের তুলনায় সৌম্য সরকার কুড বি বেটার অপশন। সৌম্য সরকার ওই 0টা করার আগে গেল বছরের যে 6টা ইনিংস, তাতে হচ্ছে একটায় 33, একটায় 35, একটায় 24, একটায় 19, একটায় 2, একটায় 73। এই 6 ইনিংসের কথা যে বললাম তার মধ্যে দুটাতে 30+, 33-35 রয়েছে, একটাতে 70+, 73 রয়েছে, একটাতে 20+, একটাতে 10+। মানে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন মাত্র একবার। 6 ইনিংসের মধ্যে দুইটাতে 30+ করেছেন, একটাতে 70+ করেছেন, একটাতে 20+, একটা 10+। সো ওভারঅল যদি বিবেচনা করি যে খুব ইনকনসিস্টেন্ট ক্রিকেট সৌম্য সরকার হ্যাজ নট প্লেড। সৌম্য সরকারের সাথে সাইফ হাসানকে নিয়ে ডিসকাশন করার কোনো কিছুই নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে কোনো ফরম্যাটের চোখ বন্ধ করে ভরসার স্থল যদি বলেন আপনি ব্যাটিং ডিপার্টমেন্টে, দ্যাট ইজ সাইফ হাসান। তো সাইফ হাসান এবং সৌম্য সরকার তারা ওপেনিং এ থাকবেন। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তের জন্য কিন্তু বিশাল পরীক্ষা, লাস্ট সিরিজে মাত্র 12 রান করতে পেরেছেন 3 ইনিংস মিলিয়ে। সবশেষ ম্যাচে তিনি খুব বাজেভাবে আউট হয়ে গেছেন, 3 রান করেছেন, স্ট্রাইক রেট ছিল 18। সো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে নাজমুল হোসেন শান্তকে কেন্দ্র করে যে অপশনস যদি এভেলেবেল থাকে ইন ফিউচার, কামিং ফিউচারে, তাহলে তিনি তার স্পটও হারাতে পারেন ওয়ানডে দল থেকে। নাজমুল হোসেন শান্তর জন্য এই সিরিজটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং সেটা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। নাম্বার 4 তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় একটা 50 করেছেন এবং তাওহিদ হৃদয়ে ভালো মন্দ মিলিয়ে আসলে মন্দের ভালো, খারাপ করেন নাই। নাম্বার 5, 6, 7 এই যে 3টে স্পট রয়েছে, এই 3 স্পটেও 3জন ব্যাটার ব্যাটিং করবেন। এই 3টে স্পটে আমি যতটুকু জানতে পেরেছি, আপনাদেরকে এর আগের কন্টেন্টও আমি জানিয়েছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন মিডল অর্ডারের শক্তি বাড়ানোর জন্য, মাজাটাকে শক্ত করার জন্য মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তারা ভাবছে যে তাকে আগামীকালের ম্যাচে খেলানো যায় কি না। মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি খেলানো হয়, সত্যিকার অর্থে প্রপার মিডল অর্ডার ব্যাটারকে আপনি ইনজেক্ট করছেন আপনার 11-এ, নাম্বার 1। নাম্বার 2 যেটা, নাম্বার 5-এ মেহেদী হাসান মিরাজ যেটা খেলছেন, এবং সেই ব্যাটিং অর্ডারটা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে যে মিরাজ যদি আরেকটু পেছনে গিয়ে ব্যাট করেন, ক্যাপ্টেন আগে গিয়ে ব্যাট করলেন, আগে আউট হয়ে গেলেন,
অন্যদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে। সো ওই নাম্বার 5 এর জায়গাটায় আফটার তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন যদি ব্যাট করেন 6-7 এই দুই স্পটের একটাই মিরাজ থাকলেন, একটা উইকেট কিপার সোহান, তাহলে এটা আরো ভালো দেখায়, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের মিডল অর্ডারটা আরো শক্তিশালী হয়। সো যে ডিসকাশনটা রয়েছে তাতে মাহিদুল ইসলাম অঙ্কন ইজ গোয়িং টু বি নাম্বার 5 and 6 and 7 এই দুইটা স্পটে মিরাজ মাইট বি 6 or 7, সোহান মাইট বি 6 or 7। সো টপ 7 7জন ব্যাটসম্যান নিয়েই বাংলাদেশ আলটিমেটলি খেলবে। এই যে 7জন ব্যাটারে আমি কথা বললাম, সেই 7জন ব্যাটার টপ থেকে যদি শুরু করি, প্রবাবল টপ 7 এ রয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ এবং নূর হাসান সোহান। পরের 4টে স্পট বললাম যে 11 এর ফরমেশনটা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য উইকেট ইউ আর গোয়িং টু গেট। সো উইকেট এত কালো কতটুকু ভালো আমরা জানি না, এবং ডারেন সামি যে এই ধরনের উইকেট তার লাইফে কখনো দেখেন নাই, সেই রকম উইকেটই বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে দ্য নেক্সট ম্যাচ। সেই জায়গায় উইকেট স্পিনিংই হবে, আপনার যে যাই বলুন না কেন, এখানে স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলার কোনো ধরনের কি বলবো কাটস দেখাবে না। বাংলাদেশের এই মুহূর্তে জয় প্রয়োজন, এমন একটা দলের বিপক্ষে জয় প্রয়োজন যারা র্যাঙ্ক 8। সো আপনি অষ্টম এবং দশমের লড়াই, আপনার অষ্টমের কাছাকাছি যাবার জন্য অষ্টমকে হারাতে হবে। হেরে গেলে আপনি দশম অবস্থান যে রয়েছেন সেটা আরো আপনার রেটিং পয়েন্টকে পেছাই দিবে। সো ওই জায়গা থেকে বাংলাদেশ স্পিনিং ট্র্যাকেই যাবে, সেটা হেমিং বানান আর গামিনী বানান। সো স্পিনিং ট্র্যাকে যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ ইজ গোয়িং টু হ্যাভ 4 স্পিনিং অপশন, 4টা আপনাদের জন্য চমক হতে পারে। কেন দেখুন, মেহেদী হাসান মিরাজ তিনি স্পিন তো করবেন, অফ স্পিনার লেগ স্পিনার রিশাদ অ্যান্ড বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম, এই 3জন থাকছেন। আমি যে টপ 7 বলেছি এর সাথে ইনক্লুশন হচ্ছে তানভীর ইসলাম এবং রিশাদ হোসাইন, কারণ মেহেদী হাসান মিরাজ টপ 7 এর মধ্যেই আসলে কমন পড়ে গেছে। সো 9 পর্যন্ত হয়ে গেল। ফোর্থ স্পিনারকে, সেই আলোচনায় আসছি, 2জন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে এবং এই 2 পেসারের একজন মুস্তাফিজ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ ইনক্লুশন। মুস্তাফিজ থাকছে মিরপুরের উইকেটে খেলা, আলটিমেটলি বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্বই দেবেন হচ্ছে মুস্তাফিজুর রহমান, এবং তার সাথে তাসকিনকে খেলানো হবে নাকি তানজিম সাকিব, ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ম্যাচে আমি যতটুকু জানতে পারছি হাসান মাহমুদের চান্সেস ভেরি লো। এখন তাসকিন নাকি তানজিম সাকিব, এই দুয়ের মধ্য থেকে তানজিম সাকিবের চান্স তুলনামূলকভাবে বেশি, কারণ ব্যাটিংটা তুলনামূলকভাবে তাসকিনের থেকে তিনি বেটার করেন। সো ফোর্থ স্পিনার তাহলে কি? 11 জনের নাম তো আমি বলে দিলাম। সাইফ হাসান, বাংলাদেশ সাইফের উপর ডিপেন্ড করবে, যেমন শুরুতে ব্যাটিং এ, একই সাথে সাইফের অফ স্পিনটার উপরও বাংলাদেশ ডিপেন্ড করতে চায়। সবশেষ ম্যাচে 6 ওভার বল করে 3 উইকেট নিয়েছিলেন, বাংলাদেশের যে বোলিং ইনিংসের মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল ওই পার্টেও কিন্তু সাইফ হাসান হ্যাজ প্লেড আ ভেরি ভেরি ক্রুশিয়াল রোল। সো সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম, এই 4জন স্পিনার আলটিমেটলি ডমিনেট করবেন অ্যালং উইথ মুস্তাফিজুর রহমান, কুইকার স্পিনার অফ দ্য সাইড টুমোরো এগেইনস্ট উইন্ডিজ, এবং মুস্তাফিজের পেস বোলিং ডিপার্টমেন্টে পার্টনার হিসেবে এই ম্যাচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এগিয়ে তানজিম হাসান সাকিব। সো দ্য 11 দ্যাট ইজ গোয়িং টু প্লে টুমোরো ফর বাংলাদেশ